সংস্কারের বিপক্ষে নয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে নিরপেক্ষ ভোট, বলছেন নেতারা। দেরি করলে আন্দোলনের হুঁশিয়ারি। নির্বাচন বিলম্বের পক্ষে নয় এনসিপি। সংস্কার শেষে ঘোষিত সময়ের মধ্যেই ভোট সম্ভব দাবি নেতাদের। প্রচারণায় চমকে দেওয়ার পরিকল্পনা, লেভেল প্লেয়িং ফিল্ডের প্রত্যাশা। বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি, পুনঃ তদন্তে ফেরত পাঠালেন আদালত। মনগড়া অভিযোগপত্রের ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। বে টার্মিনাল ও মাতারবাড়ি ঘিরে বদলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। কাজ শেষে পরিণত হবে ট্রান্সশিপমেন্ট পোর্টে। পণ্য আমদানি রপ্তানিতে থাকবে না অন্য দেশের ওপর নির্ভরশীলতা। এবং প্রযুক্তি ব্যবহার করে এবারের হজ যাত্রায় আসছে ভিন্নতা। বহন করতে হবে না নগদ টাকা, প্রত্যেকে পাবেন ডেবিট কার্ড। তাৎক্ষণিক সেবা মিলবে বাংলা ভাষার অ্যাপে। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বরে ভোট হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রেখে বিএনপির নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে হলে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে 7-8 বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে। যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। তো এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সংস্কার চাই। যারা কোনোদিন সংস্কারের শব্দ মুখ দিয়ে বের হয়নি, 7 বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে 27 দফা বিএনপির সংস্কার, তারপরে যুগপৎ সবাইকে নিয়ে 31 দফা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 2 বছর আগে। তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। এরা অনেকের আস্থায়ও ছিল না। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ইলেকশন ডিলে করার আমি কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারি মাসে আসবে রোজা, ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের দিকে, তারপরে গরম, তারপরে আবার ঈদ, এসএসসি পরীক্ষা আছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো। এর পরে গেলে এটা এই জাতি, জনগণ, বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে, তার আগে যদি নির্বাচনের ব্যবস্থা করেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা।
এদিকে নির্বাচনী প্রচারণায় চমকে দিতে চায় নেতারা বলছেন, পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসের রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার বলতে ঠিক কোন সংস্কারগুলোর উপর গুরুত্ব দিচ্ছে দলটি তা জানালেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা, এটি হচ্ছে মৌলিক সংস্কারের মানে। এখন যে অ্যারেঞ্জমেন্ট, রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন মিলে একটা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট হয়ে দাঁড়ায়, যা দল তাই সরকার, তাই রাষ্ট্র, তাই প্রশাসন। বিচার বিভাগকে যেন রাজনীতিকরণ করতে না পারে। এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এদের মধ্যে সেপারেশন। নির্বাহী বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন আমরা যেটা বলে থাকি, প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রীরা হলো সিদ্ধান্ত নেবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। ভোটে বিলম্বের পক্ষে নন বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং সেটা হলো ধরেন আপনার সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, এটা 1 থেকে 2 মাসের সময় বেশি প্রয়োজন না। যে সময় নির্বাচন হোক, আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। পুরনো রীতি থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের মাধ্যমে এনসিপির পক্ষে জনমত তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল এবং আরপিওর অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আসলে জনবিরোধী, সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। এখন যেই ছাত্রটা মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে অথবা সমাজে তার ওই ধরনের মানে তার সোশ্যাল ভ্যালু আছে, নট দ্য মনিটারি ভ্যালু, সো ফলত তার ওইখানে তার সাথে পাল্লা দিতে হচ্ছে। তো পিপল ওইটাতে অভ্যস্ত, কিন্তু আমরা ভিন্ন আয়াতে যাচ্ছি এবং ভিন্নভাবে মানুষের সাথে কথা বলছি। অলরেডি আমরা ঢাকায় কাজ শুরু করে দিয়েছি, লিফলেট বানানোর কাজ শুরু করে দিয়েছি, যে কেন আসলে সংস্কার প্রস্তাবনা চাচ্ছি, আপনার ভবিষ্যৎ কেন এখানে নিহিত। প্রস্তাবিত মৌলিক সংস্কারগুলি না করে নির্বাচনে গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের অমিলের কারণে উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। স্থানীয় সময় বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট 2025 প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি গ্রহণ করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে কার্যকর না হলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিতই থেকে যাবে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নীতির ধারাবাহিকতা ও আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে এ বিষয়ে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক সতর্ক করে জানায়, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা সরাসরি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি, আবার কাউকে করা হয়েছে সাক্ষী। এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও আছেন আসামির তালিকায়। এমন সব পর্যালোচনা তুলে ধরে 2015 সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলা আবারও তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আইনজীবীরা বলছেন, মনগড়া চার্জশিটের কারণে কঠিন হয়ে পড়বে ন্যায় বিচার নিশ্চিত করা। আর দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের কার্যক্রমেরই তদন্ত করা উচিত। নোট অফ ডিসেন্ট দেয় নাই, তদন্তকারী কর্মকর্তা সিএস এর মধ্যে শুধু চেয়ারম্যানের নামটা দিয়ে দিয়েছে। এই ধরনের যে অফেন্সেসগুলি থাকে সেগুলো তো হচ্ছে আপনার ডকুমেন্টেড অফেন্স। এটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে।
বেসিক ব্যাংক দেশের ব্যাংক খাতের এক সমালোচিত নাম। এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে 50টির বেশি। তারই একটি হয় 2015 সালে পল্টন থানায়, যেখানে আসামি করা হয় 18 জনকে। 7 বছরের তদন্ত শেষে 2022 সালে চার্জশিট দেয় দুদক। এরপর এজাহার চার্জশিট আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল 3 ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত 1, যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 2-3 জনকে আসামি করা হয়েছে। বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে। মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন। একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি, আবার কেউ হয়েছেন সাক্ষী। সেম কাজ করে পরিচালনা পরিষদের সবাই যদি সাক্ষী হয় তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে। এখানে ওনাকে সাক্ষী না করে ওনারা আসামি করছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে ব্যাংকে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলই করেনি, প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে। এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে? একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে, সেই অর্থকে ট্র্যাক করা, ট্রেস করা, কারা কারা এখানে ইনভলভ ছিল, সব তো ডকুমেন্টেশনের। দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ। সঠিক ঘটনা সামনে আনতে এই ব্যাংক সংশ্লিষ্ট দুদকের পুরো কার্যক্রমেরই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। দুদক যে উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে মামলাটাকে দুর্বল করার জন্য, সেটারই একটা দৃষ্টান্ত। আমি মনে করি যে বেসিক ব্যাংকের ঘটনাটাকে নিয়ে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদকের হাতে, সেটার কারণে সেটার প্রেক্ষিতে উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয়। তা না, আগামী 4 জুন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 137 বছর পর বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়িকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর এই বন্দর ব্যবহারের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বে টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত 10 বছর। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় এখনো বন্দর হিসেবে গড়ে উঠতে পারেনি। ভূরাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার। অথচ 3 বছর আগে এখানে 9,000 কোটি টাকা খরচ করে 14.5 কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে। কিন্তু ইউরোপ, আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। যখন আমাদের মাতারবাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে 7-8 হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং বে টার্মিনালেও আমরা 4-5 হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে। সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক। আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে অ্যাকচুয়ালি আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই। সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার, সেটি হবে আমাদের জন্য বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রিক্যান যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিডিতে 18টি গ্যান্ট্রিক্যান দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হলো জেসিবি চলছে সেই পুরনো সময়ের মতো। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। বন্দরের যদি সচল রাখতে স্মুথলি অপারেশন করতে হয়, সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং জেটিগুলোকে আমার মনে হয় একটু
রিকনস্ট্রাকশন করা দরকার। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের ইতিহাস 137 বছর হলো, কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে 50 বছরও কম সময়। আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। তবে মাতারবাড়ি, বে টার্মিনাল এবং লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শুরু হয়েছে 1446 হিজরির হজ মৌসুম। গোটা বিশ্ব থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব ছুটবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী 29 এপ্রিল। হজ যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হজ ক্যাম্প। এবার যাত্রা সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যাত্রীদের বহন করতে হবে না নগদ টাকা, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হজ মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে লাখ লাখ মুসলিম সারা বিশ্ব থেকে সৌদি আরবে গমন করেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,000 মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। তাদের মধ্য থেকে সরকারি মাধ্যমে 5,200 জন এবং বেসরকারি মাধ্যমে 81,900 জন বাংলাদেশের হজ যাত্রা শুরু করবেন। হজ যাত্রীদেরকে স্বাগত জানাতে নান্দনিক সাজে সেজেছে বাংলাদেশের ঢাকার আশকোনা হজ ক্যাম্প এবং হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের বিগত বছর সময়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেইগুলোকে আমাদের পূর্বেই চিহ্নিত করা আছে, সেইগুলো যাতে এবছরে আর না থাকে সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এবারের হজযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আশকোনা হজ ক্যাম্প, মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এছাড়া তাৎক্ষণিক সেবার জন্য হাজিদের হজ বিডি অ্যাপটি ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে। প্রতিদিনের করণীয় ও দোয়া সম্পর্কেও অবগত করবে। হারিয়ে গেলে একটি বাটনের চাপে খোঁজ মিলবে হজযাত্রীর। আসছে হজ যাত্রায় যাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। তবে আশকোনা হজ ক্যাম্পের সামনে পথচারী আন্ডারপাস নির্মাণাধীন থাকায় হজযাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকলেও শিগগিরই তা সমাধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবছরে হজ ক্যাম্পে যারা আগমন করবেন তাদের জন্য আমরা কাওলা রেল ক্রসিং পার হওয়ার পরে সিভিল এভিয়েশনের কমিউনিটি সেন্টার পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ হয়েছে, যেটা আমরা সিভিল এভিয়েশনকে অনুরোধ জানিয়ে ওই রাস্তাটা আমরা ব্যবহার করছি। চলতি বছরে হজ যাত্রীদের স্বল্প মূল্যে রোমিং সুবিধাও দেবে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। গতিসীমা না মানায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা, একই সঙ্গে বেড়েছে প্রাণহানিও। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতায় দুর্ঘটনার অন্যতম কারণ। আর চালকদের দাবি, আধুনিক সড়কে যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে দুর্ঘটনাও। যদিও বিষয়টি নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। ঘন্টায় সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, অথচ 90 থেকে 120 কিলোমিটার বেগে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 45 কিলোমিটার অংশে রয়েছে দুটি হাইওয়ে থানা, অথচ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না দুর্ঘটনা। যাত্রীদের অভিযোগ, পরিবহন চালকদের নিয়মিত ঘুমের অভাব ও অসুস্থ প্রতিযোগিতার কারণে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সচেতন তো না, ড্রাইভাররা সচেতন থাকে না, রাত জাগে, এর কারণে মনে করেন যে দিনের বেলা ঘুমায় পড়ে। ড্রাইভারদের ভালো প্রশিক্ষণ দরকার, ড্রাইভারদের লাইসেন্স চেক করা দরকার। পদ্মা সেতু চালুর পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, একই সঙ্গে নতুন নতুন চালক গাড়ি চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। অনেক ড্রাইভার আছে রাপ চালায়, অনেক গাড়ি আবার দেখা যায় রানিং এর সমস্যা হয়ে যায়। ওভার স্পিড, ওভার কনফিডেন্স তো ভালো না, নিয়ন্ত্রণের বাইরে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে। হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়ানো হয়েছে টহল, আর নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
আমরা ওভার স্পিডের মামলা দিয়ে থাকি নিয়মিত। চালক এবং মোটর শ্রমিকের সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করার চেষ্টা করি। যারা যাত্রী সাধারণ তাদেরকে আমরা বিভিন্ন রকম সচেতনমূলক বক্তব্য প্রদান করে থাকি। এক্সপ্রেসওয়ের মাদারীপুর রিজিয়ন অংশে গত 2 বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 40 জন, আহত হয়েছেন কয়েকশো। প্রতি মাসে অন্তত 400 মামলা হচ্ছে 2টি হাইওয়ে থানার অধীনে। শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ হাইওয়ে পুলিশ, এতে মহাসড়কে কমছে না দুর্ঘটনার হার। ফলে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন অনেকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 800 মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে ধানমন্ডিতে একটি র্যালি বের হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। শাকির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধানমন্ডি আবাসিক এলাকা, রবীন্দ্র সরোবর সহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। সেটি প্রথমত মশক নিধন অভিযান, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানটি 8টা থেকে শুরু হয়েছে এবং এটির উদ্বোধন যেটি হয়েছে, যদি আমরা দেখাতে চাই যে আসলে এটি র্যালির মাধ্যমে শুরু হয়েছে। এই র্যালির অংশগ্রহণ করেছে সিটি কর্পোরেশনের যে টিম রয়েছে সেই টিমের পাশাপাশি ধানমন্ডি যে সোসাইটি, ধানমন্ডি সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করছেন। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে রয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই যে র্যালি সেটিতে অংশগ্রহণ করছেন। এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে পুরো এলাকাবাসীর মধ্যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বা ডেঙ্গুর যে প্রসার সেটি আসলে রোধে বা ডেঙ্গুর প্রজনন স্থল যেটি রয়েছে সেটি ধ্বংস করার জন্য এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে এই র্যালির মূল উদ্দেশ্য, এমনটি বলছেন কিন্তু আয়োজকরা। এবং তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের অভিযান, স্থানীয় সরকার বিভাগের অভিযান বা সরকারের অভিযান বা কর্তা ব্যক্তিদের কর্তৃপক্ষের অভিযানের পাশাপাশি এলাকাবাসী বা যারা এই এলাকায় বসবাস করেন তারা যদি সচেতন না হন তাহলে আসলে এই ডেঙ্গুর মতো ভয়াবহ যে মহামারী রয়েছে, বলা চলে অনেকটা মহামারীর আকারই ধারণ করে আসলে বর্ষাকালে, সেই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং সেটি থেকে আসলে নগরবাসীকে রক্ষা করা অনেকটা অসম্ভব যদি নগরবাসী সচেতন না হন। এবং সেই সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কিন্তু আজকের যে এই র্যালি, সেই র্যালি। এবং আমরা দেখতে পেয়েছি এটিতে কিন্তু খুবই আগ্রহের সঙ্গে এই সিটি কর্পোরেশনের টিমের পাশাপাশি তারা কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, ধানমন্ডি সোসাইটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছেন এবং তারা সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস সহ মশক নিধন যে অভিযান রয়েছে সেই অভিযানটি তারা কিন্তু আসলে জোরদার করতে চান। র্যালি পরবর্তীতে আসলে আজকের যে 800 কর্মীর অংশগ্রহণে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধনের যে অভিযান সেটির সর্বশেষ খবরাখবর। মশক নিধনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে। টার্মিনালে নেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা, এ কারণে গোপালগঞ্জ শহরের সড়কে রাখা হচ্ছে বিভিন্ন রুটের বাস। শুধু বাস নয়, নির্দিষ্ট জায়গা না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে ট্রাক ও মাইক্রোবাসের জন্য। এ কারণে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। তবে শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। সড়কেই চলছে পণ্য ওঠানামা। আশপাশের আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস, মাইক্রোবাস, ট্রাক। এ কারণে এক লেনে ঝুঁকি নিয়ে চলছে অন্য যানবাহন। গোপালগঞ্জ শহরের বেদগ্রামে একটি বাস টার্মিনাল রয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক বাস রাখা হয় পাশের সড়কে। এমনকি শহরের কুয়াডাঙ্গায় বাস স্ট্যান্ড, ক্রিকেট স্টেডিয়াম সড়কে ট্রাক স্ট্যান্ড এবং সিটি কলেজ সড়ক ও সড়ক ভবনের সামনের বাইপাস ব্যবহার করা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড হিসাবে। 2 লেন সড়কের 1 লেন দখল করে পার্কিং করায় বাকি লেনে চলাচলে তৈরি হয়েছে ঝুঁকি। প্রায় সৃষ্টি হয় যানজটের। গোপালগঞ্জে একটা মাইক্রো স্ট্যান্ড নাই, অত্র সমস্ত জেলায় মাইক্রো স্ট্যান্ড আছে। গাড়ির মালিক, স্টাফ রাস্তায় গাড়ি রেখে বসে থাকে, বাড়ি যেতে পারে না। টার্মিনাল সম্প্রসারণ বারবার বলা হয়েছে কিন্তু আসলে কোনো সম্প্রসারণ হয়নি। শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। প্রকল্পের যে অর্থ সেটা প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে লোকাল যারা আছেন তাদের সকলের সহযোগিতা দরকার। পরিবহন মালিক সমিতির তথ্যমতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস ও 3 শতাধিক মাইক্রোবাস এবং পণ্য পরিবহনের জন্য 3 শতাধিক ট্রাক রয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।
বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করার পর বিক্রি করে জমানো হয় টাকা। গত 5 বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা দিয়ে গত 2 মাস ধরে চলছে টাঙ্গাইলের 2টি গ্রামের সড়ক নির্মাণের কাজ। কোনো বিভাগের সহায়তা না পেয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমেই সড়কটি নির্মাণ করছেন বলে জানান এলাকাবাসী। অবশ্য খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে চাল। সংগ্রহ শেষ হলে তা বিক্রি করে নগদ টাকা সংরক্ষণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গবরা ও ডুবাইল গ্রাম এ জনপদের মধ্য দিয়ে 2 কিলোমিটার কাঁচা মেঠো পথ। সরকারি কোনো সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করছেন এলাকাবাসী। তারা জানান, সপ্তাহে একদিন গ্রাম দুটির সব বাড়ি থেকে চাল সংগ্রহ করার পর বিক্রি করে টাকা আয় হয়। গত 5 বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা খরচ করে গত 2 মাস ধরে চলছে সড়ক নির্মাণের কাজ। তবে বাকি কাজ শেষ করার জন্য সরকারি সাহায্যের দাবি তাদের। রাস্তা মেরামতের জন্য দান করতেছে এবং আমরা শ্রম দিয়ে মুরব্বী, ইয়াং বয়স, যুবক, বৃদ্ধ যা আছে সবাই মিলে একত্র হয়ে আমরা রাস্তার মেরামতের জন্য কাজ করতেছি। বাকি যেগুলো কাজ রয়েছে এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি সরকার প্রশাসনের কাছে, যে আমাদের বাকি কাজগুলো জানি তারা কইরা দেয়। আমাদের আসতে গেলে গাড়ির কোনো ক্ষতি হয় কিংবা গাড়ি উল্টে যায়, এগুলো আর কি সমস্যা আমাদের। এই উদ্যোগটা নিয়েছে কয়েকদিন, বর্ষা এলে আবার ফির হয়তো চলে দেবো মাটিটা। আবার যে অবস্থা হয়েছে, যেটি সরকার আবার একটু উদ্যোগ নিত বা এই রাস্তাটা যদি একটু পাকা হইতো তাহলে এলাকার উন্নয়ন, সবার উন্নয়ন। অবশ্য বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মির্জাপুরের সীমানায় পড়েছে, সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্থানীয়দের তথ্য মতে স্বেচ্ছাশ্রমে বর্তমানে সড়কটির 1 কিলোমিটার অংশের কাজ চলমান রয়েছে। বাকি আছে আরও 1 কিলোমিটার অংশের কাজ। সময় সংবাদ, টাঙ্গাইল। মানিকগঞ্জে 43টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে বিকল্প না থাকায় বাধ্য হয়ে এসব ভবনে চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা থাকেন সব সময় আতঙ্কে। বিষয়টি অধিদপ্তরে জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আর আগামী ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের ঘিউর উপজেলার বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির একমাত্র ভবন জরাজীর্ণ, পলেস্তারা খসিয়ে বেরিয়ে গেছে রড। ওবাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। আধাপাকা টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ। শুধু এ দুটি বিদ্যালয় নয়, মানিকগঞ্জে 43টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 24টি। বাধ্য হয়ে এসব ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা থাকেন সব সময় আতঙ্কে। এমনকি এ কারণে অনেক বিদ্যালয়ে কমেছে ঝরে পড়ার সংখ্যা। থেকে বালি পড়ে আমরা আমাদের ভয় লাগে অনেক। এখানে ক্লাস নেওয়ার মতো একটা রুমও ভালো মতো নেই, প্রত্যেকটা রুমই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে, একটা বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে এর মধ্যেও দিন দিন আমাদের শিক্ষার্থী কমে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি যে শিগগিরই এই বিষয়গুলোর সমাধানের দিকে যাবে। এলজিইডি এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় PADP 5 একটি প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ডিসেম্বর মাস থেকে শুরু হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 651টি। সময় সংবাদ, মানিকগঞ্জ। 7 মাস ধরে বিদ্যুৎবিহীন ফরিদপুরের চরাঞ্চলের 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে বাসিন্দারা। এমনকি নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তবে এ নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জনবসতি স্থাপনের 2 যুগেরও বেশি সময় পর 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা।
কিন্তু গত 7 মাস আগে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এখনো মেরামত না হওয়ায় বিদ্যুৎহীন 2 চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা। তারা পরিশ্রম করে বাড়তে তারা গরমে কষ্ট করে, টাকা পয়সা খরচ করে ফ্রিজ আনছে, কারেন্টের লাইন করছে, এই সবই তো বেকার গেল। ঘরে ঘরে কিন্তু টেলিভিশন নষ্ট, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। কারেন্টের জন্য খুবই একটা কষ্টে আছে। লাইট ফ্যান অনেক কিছু বিক্রি করতাম, ওই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী অনেকটা আপসেট রয়েছে যে এই বিদ্যুৎ আবার কবে আসবে। কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই ইউনিয়নে বিদ্যুৎ সংযোগটি পুনরাবার দেওয়ার জন্য। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও এখনো পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের জিএম তাকে আমি পত্রের মাধ্যমে বলেছি এবং ওভার ফোনে আমি রেগুলার কমিউনিকেশন করছি। উনি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে, আবার যেন বিদ্যুৎ এই জনপদে আসে, উনি এইটা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি কমিটি কাজ করছে। চেষ্টা করা হয়েছে, কেবলের উপরে এমন বালি পরে বিকল্প কিভাবে দেওয়া যায়, পল্লী বিদ্যুৎ বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে। নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় 20,000 মানুষ বাস করেন। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জে ড্রেনের অব্যবস্থাপনায় ভোগান্তিতে পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই সড়ক ও লোকালয়ে সৃষ্টি হচ্ছে জলজট। ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে পুরনো ড্রেনগুলো সংস্কার সহ নতুন করে 5 কিলোমিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। সামান্য বৃষ্টিতেই মুন্সিগঞ্জ জেলা শহরের প্রধান সড়কে পানির জট। এবার বৈশাখে প্রথম বৃষ্টিতেই এই নাজুক চিত্র। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার অভাব, অবৈধ ভরাটযোগ্য এবং ড্রেনগুলোর যথাযথ পরিষ্কার না রাখায় সমস্যা বাড়ছে। দীর্ঘদিন ধরে প্রধান সড়কের পাশে বিভিন্ন স্থানে ড্রেনের স্ল্যাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারীরা। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। আসন্ন বর্ষা মৌসুমের আগেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সুচারু করার দাবি পৌরবাসীর। বর্ষা মৌসুম আগেই যাতে মুন্সিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এটা সমাধান দেয়। বৃষ্টি হইলে যে আমাদের রাস্তার সামনে বা রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। ড্রেনটা চিকন, কথা বুঝছেন, পানিরা যেতে লুট পারে না। পৌর কর্তৃপক্ষ বলছে পুরনো ড্রেনগুলো সংস্কার সহ নতুন করে আরো 5 কিলোমিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই রাস্তার সাথে আমাদের ড্রেনের প্রস্তাবনা আছে। ওই প্যাকেজটা অনুমোদন হলেও ওই ড্রেনের কাজগুলো সিরিজ শুরু হয়ে যাবে। প্রায় 11 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে 72,000 মানুষের বসবাস। মুন্সিগঞ্জ পৌরসভার প্রায় 30 কিলোমিটার দীর্ঘ ড্রেনের ময়লা পানি এসে আশ্রে পড়ছে এই ধলেশ্বরী নদীতে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেজিং জানায় ওয়াশিংটনের সঙ্গে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায়। বৃহস্পতিবার বেইজিং জানায় যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তবে প্রথমে তাদের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে। যিনি সমস্যা তৈরি করেছেন তাকেই সমাধান করতে হবে বলে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং। চীন জানায় বর্তমানে শুল্ক নিয়ে কোনো আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু জিয়াকুনো সরাসরি বলেন শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তির তো প্রশ্নই ওঠে না। এ সম্পর্কিত যে কোনো সংবাদ মিথ্যা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান এখনো আলোচনা শুরু হয়নি, তবে শুল্ক বিষয়ে আলোচনায় বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন তিনি। বিশ্লেষকরা জানান দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। এবারে খেলার খবর। দেশের অনেক ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয় বরং ক্লাবই বড়।
নিজেদের ক্লাবকে সর্বোচ্চ সুবিধা দিতে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন তারা। তাই তো সৃষ্টি হয় তাওহিদ হৃদয়ের মতো ঘটনা। রঙিন পোশাকে পারফর্ম করে বিজয়রা ডাক পান লাল বলের ক্রিকেটে। অতীতেও অনেকবার এমন দৃষ্টান্ত দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে বদলে যাওয়া বাংলাদেশে এসবের লাগাম টানার এখনই সময়। 149, 144, 110, 108 14 ম্যাচে 874 রান গড়, প্রায় 80। বলতেই পারেন এই মুহূর্তে সেরা বিকল্প। টপ অর্ডারে যেখানে ব্যর্থ জয়, সাদমান, জাকিররা, সেখানে বিজয়ী তো দারুণ একটা সমাধান। কিন্তু ভুলে যাবেন না ফর্মের ভিন্ন। টাইগার জার্সিতে বিজয় সবশেষ টেস্ট খেলেছেন, তাও পার হয়েছে বছর 3। বিষয়টি এমন নয় যে ওয়ানডেতে টাচে থাকা কোনো ক্রিকেটারকে সাদা পোশাকে বিবেচনা করা যাবে না, কিন্তু প্রশ্ন তখনই আসবে যখন এই ক্রিকেটারের লঙ্গার ভার্সন কিংবা টেস্ট ফরম্যাটের সবশেষ পারফরমেন্সে তাকালে। তবে বিজয়ের ক্ষেত্রে গুঞ্জন ডালপালা মেলেছে আরও এক ভিন্ন কারণে, সেটা দেশের ক্লাব ক্রিকেটের নেতিবাচক সংস্কৃতি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর পাশাপাশি শিরোপার রেসে দারুণভাবে টিকে আছে মোহামেডান, যাদের বিপক্ষে পরবর্তী ম্যাচ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সের, যে কারণেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের। এর আগে যে সুবিধা নিত আবাহনী, এবার কি তাই নিচ্ছে মোহামেডান? যদিও বাস্তবে এমন অভিযোগ প্রমাণ করা কঠিন, তবে ঢাকার ক্লাবগুলো যে এসব সুবিধা নিয়ে আসছে তা মানছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 100% হয়। সিলেক্টর যারা থাকেন তাদের আসলে কিছু করার থাকে না, অনেক প্রেশার থাকে। আমার কাছে মনে হয় সিলেক্টরদের স্বাধীনতা থাকে না, পিছন থেকে বোর্ডের পলিটিক্স, বোর্ডের প্রেশার, বিকজ আলটিমেটলি সিলেক্টর তো তাদের ওখানে জব করেন, তো এই সব প্রেশার কাজ করে, এটা নিঃসন্দেহে। বাট আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের ধরেন বড় স্বার্থ দেখা উচিত। ক্লাব পলিটিক্সের মধ্যে না থেকে আমাদের দেশের চিন্তা করা উচিত যে এই কোন ক্লাবকে আমি ড্যামেজ করবো, কোন ক্লাবকে আমি উঠাবো। এগুলো রং চিন্তা, খুবই ছোট চিন্তা, মানে আমি বলবো যে নোংরা চিন্তা। ক্লাব পলিটিক্সের সবশেষ উদাহরণ তাওহিদ হৃদয় আর তার নিষেধাজ্ঞা ইস্যু। যদিও শেষ পর্যন্ত সর্বমহলের চাপে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় কার্যকর থাকছে মোহামেডান অধিনায়কের। তবুও এই ইস্যু হয়ে থাকলেও দেশের ক্রিকেটের জন্য বাজে এক দৃষ্টান্ত। আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার শুধুমাত্র খেলার পারফরমেন্স দিয়ে না, আপনাকে প্রত্যেকটা জায়গা দিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল বোঝাতে হবে যে না আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনার মানে আপনারকে সবাই ফলো করছে, আপনাকে সবাই আইকনিক ভাবছে। তো এই হৃদয় আমাদের ইয়াং প্লেয়ার। আমি মনে করি তার পাশে ডানে বামে যে মানুষ ছিলেন তাদের দায়িত্ব ছিল, ইয়াং ছেলে ভুল করতেই পারে, তাদের দায়িত্ব ছিল তাকে কুল ডাউন করানো, যে না রিল্যাক্স, আমরা জিনিসটা হ্যান্ডেল করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই, তবে বিসিবিতে কেবল চেয়ারের মানুষগুলোই পাল্টেছে। পাইলটের মতে এসবের লাগাম টানার এখনই সময়, নইলে যে ক্রিকেট কালচার বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে নিরপেক্ষ ভোট, বলছেন নেতারা। দেরি করলে আন্দোলনের হুঁশিয়ারি। নির্বাচন বিলম্বের পক্ষে নয় এনসিপি, সংস্কার শেষে ঘোষিত সময়ের মধ্যেই ভোট সম্ভব, বলছেন নেতারা। প্রচারণায় চমকে দেওয়ার পরিকল্পনা, লেভেল প্লেইং ফিল্ডের প্রত্যাশা। এবং বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি পুনঃতদন্তে ফেরত পাঠালেন আদালত। মন করা অভিযোগপত্রে ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।